আরো যে সমস্ত শিক্ষক শিক্ষিকা আছেন তাদেরকে বলছি আপনারা একে একে আসুন, পুষ্পার্ঘ অর্পণ করুন। প্রতি ক্লাস থেকে একজন করে পঞ্চম শ্রেণী থেকে একজন আছে, পঞ্চম শ্রেণী, ষষ্ঠ শ্রেণী, সপ্তম শ্রেণী, অষ্টম শ্রেণী প্রত্যেক ক্লাস থেকে একজন রয়েছে। পঞ্চম শ্রেণী থেকে এসো, পঞ্চম শ্রেণী থেকে বসে থাকবে একজন এসো, ষষ্ঠ শ্রেণী থেকে যাও, সপ্তম শ্রেণী, সপ্তম শ্রেণী, সপ্তম শ্রেণী থেকে একজন, সপ্তম শ্রেণী কেউ নাই, অষ্টম শ্রেণী, নবম শ্রেণীর একজন ছাত্র একজন ছাত্রী, নবম শ্রেণীর একজন ছাত্র একজন ছাত্রী, নবম শ্রেণীর একজন ছাত্র একজন ছাত্রী, দশম শ্রেণীর ছাত্র এবং ছাত্রী। আমাদের পুষ্পার্ঘ পর্ব চলছে। আরো যদি কেউ থেকে থাকেন মাস্টার মশাইরা এবং ছাত্ররা, যাদেরকে বলছি তোমরা এসো পুষ্পার্ঘ দাও। এবং কারিগরি শিক্ষা দপ্তর থেকে মাস্টার মশাই যারা আছেন, রাজু দা, রামু ভাড়া, রাজু ভাড়া, সন্দীপ করে, সমীর ভাড়া, আপনারা যদি এসে থাকেন, রাজু দা, রাজু পতিহার, আপনারা আসবেন। আচ্ছা, এবার আমাদের দ্বিতীয় পর্বের যে কাজ, আমাদের স্কুলে সামনে যে দুটি আবক্ষ মূর্তি আছে, স্বর্গীয় কালীপদ দে মহাশয় এবং গোপেশ্বর পাল মহাশয়, ওনাদের প্রতিকৃতিতে মাল্যদান করবেন মাননীয় রামপ্রসাদ বাবু এবং শিক্ষা চক্রবর্তী মহাশয়া। ওইখানে একবার যেতে বলছি, আপনারা যান।
বিদ্যালয়ের সমস্ত শিক্ষক শিক্ষিকা এবং মঞ্চে উপস্থিত বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মহাশয় মাননীয় সরোজ কুমার ঘোষ মহাশয়, এছাড়া ভোকেশনাল ইউনিটের সমস্ত শিক্ষক শিক্ষিকাকে যথাযোগ্য স্থানে আমার প্রণাম এবং ভালোবাসা শ্রদ্ধা জানিয়ে আজকের দিনে মাহাত্ম্য সম্পর্কে বা আজকের দিনে গুরুত্ব সম্পর্কে আমি দু চার কথা বলার চেষ্টা করছি। আজ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের 206তম জন্ম দিবস। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছিলেন ঊনবিংশ শতকের অন্যতম শ্রেষ্ঠ সমাজ সংস্কারক। এই কথাটা কিন্তু আমাদের সর্বতভাবে আত্মীকরণ করে নিতে হবে যে তার মতো মহামানব আজ 200 বছর পেরিয়ে গেলেও এরকম কিন্তু মানব এখনো পর্যন্ত জন্মগ্রহণ করেনি। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্পর্কে বলতে গেলে সারা দিন বলা যেতে পারে। ছোটবেলা থেকে দারিদ্রতার মধ্য দিয়ে তার লড়াই করে শিক্ষা লাভ করা, মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রাম থেকে কলকাতার অভিমুখে যাওয়া শিক্ষা লাভ করা, ফটোরিয়া কলেজ, তারপর সংস্কৃত কলেজ এবং এই দুটো বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানে তিনি বাংলা বিভাগের অধ্যক্ষের পদ বা সেই বিভাগের প্রধান পদ গ্রহণ করে কৃতিত্বের সঙ্গে কাজ করেছেন এবং পরাধীন ভারতবর্ষে ব্রিটিশ শাসিত ভারতবর্ষে ইংরেজদের বিরুদ্ধে তিনি সংগ্রাম চালিয়ে সমাজের নানা রকম কুসংস্কারগুলোকে মুড়িয়ে দিয়ে সেখানে তার নিজের মতামত বা সিদ্ধান্তটাকে তিনি স্থাপন করতে পেরেছিলেন। কুসংস্কারে আবদ্ধ ছিল সেই সময়কার আমাদের সমাজ ব্যবস্থা। ঊনবিংশ শতকের প্রথম দিকটা যদি আমরা একটু চিন্তা করি, সেই সময় রামমোহন রায় আছেন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আছেন, কেশব সেন আছেন, এই ধরনের বিখ্যাত কিছু মানুষ ছিলেন। থাকা সত্ত্বেও আবার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সেই সময় আবার ব্রাহ্মণ পরিবারের সন্তান। ফলে তিনি যখন সামাজিক এই সমস্ত রীতিনীতিগুলোর বিরুদ্ধে গর্জে উঠছেন, তখন কিন্তু নিজেদের সম্প্রদায়ের মানুষের কাছে কিন্তু তিনি বারবার অপমানিত হয়েছেন, লাঞ্ছিত হয়েছেন, তিরস্কৃত হয়েছেন। এইটা কিন্তু আমাদেরকেও মনে রাখতে হবে। আমরা সামান্য বিষয়ে অত্যন্ত কাতর হয়ে পড়ি বা ব্যথিত হয়ে যায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জীবনও কিন্তু কম ঝড় যায়নি। সেই সময়ে সবথেকে সামাজিক যে দুটি বড় ব্যাধি বা সমস্যা, সেটা হচ্ছে বিধবা বিবাহ চালু হওয়া উচিত কিনা, এই বিষয়ে তার সিদ্ধান্ত কেমন ছিল সেটা তিনি স্থাপন করতে পেরেছিলেন। এছাড়া ছিল বহু বিবাহ রহিত করা। এই দুটি গুরুত্বপূর্ণ সামাজিক বিষয়, যেই দুটোর বিরুদ্ধে তিনি কিন্তু লড়েছিলেন, ব্যথিত হয়ে উঠেছিলেন। সেই সময়ে বলছি ঊনবিংশ শতকের প্রথম দিকটা বা তারও কিছু আগের সময়টা যদি আমরা একটু ফ্ল্যাশব্যাকে ফিরে যাই, আমরা বুঝতে পারবো সেই সময় নারীদের অবস্থাটা কোন জায়গায় ছিল। হিন্দুদের মধ্যেও কিন্তু সেই সময় বহু বিবাহ প্রথা ছিল, তারা একাধিক বিবাহ করত, 8টা 10টা 15টা এরকম ইতিহাস কিন্তু আছে। আর বাকিকে নিয়ে করতে ওই 9 বছর 10 বছর 11 বছর অল্প বয়স্ক মেয়েদের বা সেই সময় ওই ধরনের গৌরীদান প্রথা বলে একটা সামাজিক প্রথা ছিল। খুব অল্প বয়সে তাদের বিবাহ দিয়ে দেওয়া হতো। এই ধরনের বর্ষিয়ান বা বয়োজ্যেষ্ঠ কোনো যাদের সামাজিক প্রতিপত্তি আছে, অর্থ আছে, ক্ষমতা আছে, এই সমস্ত মানুষদের সঙ্গে তাদের বিবাহ দিয়ে দেওয়া হতো। ফলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে এই সামাজিক সমস্যাটাকে তিনি গভীরভাবে উপলব্ধি করতে পেরেছিলেন।
তিনি বুঝেছিলেন এই সমস্ত মেয়েরা অল্প বয়সে বিধবা হচ্ছে এবং তাদের জীবনটা কি নরকে পরিণত হয়ে যেত। অল্প বয়সে বিবাহ হওয়ার ফলে তার স্বামী যদি অল্প বয়সে মারা যায় তাহলে কিন্তু নানা রকম সমস্যা দেখা দিত। সেই সমস্যাগুলোকে কাটিয়ে তাদের বাকি জীবনটা বেঁচে থাকাটা কিন্তু যন্ত্রণাদায়ক ছিল। ফলে এই সমস্ত অভিযোগ বা তাদের সমস্যার কোথাও কিন্তু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দপ্তরে বা তার কাছে জমা পড়তো। বারবার এই ধরনের মেয়েদের যন্ত্রণা বা কান্নার আর্তিটা তাকে কিন্তু একদম জড়িয়ে দিয়েছিল। ফলে তিনি সেই সময় ব্রাহ্মণ সংস্কৃতি বা ব্রাহ্মণ সমাজের কাছে যখন এই প্রস্তাবটা রাখলেন, যারা একদম বোমা পড়ে যাওয়ার মতো ব্যবস্থা, সবাই কিন্তু খেপে গেল, একদম মারো মারো অবস্থা। হ্যাঁ, গালি গালাজ নিন্দা অপবাদ কত কি ওনাকে সহ্য করতে হয়েছে। তিনি কিন্তু কোনোভাবেই দমে থাকেননি। তারপরে তিনি লড়াইকে চালিয়ে গেছেন। হ্যাঁ, অনেকে সামনে থেকে সাপোর্ট করেছেন, কিন্তু পরক্ষণে দেখা গেছে তারাই আবার বিরোধিতা করছেন আড়ালে গিয়ে। সেই সময় বেশ কিছু অভিজাত ব্যক্তিরা তাকে সামনাসামনি সমর্থন করেছে, আবার কিন্তু পেছনে গিয়ে তারা আবার এটার বিরোধিতা করেছেন। কিন্তু তিনি কোনোভাবে, এই যে আমরা বিদ্যাসাগর বলি, শুধুমাত্র কিন্তু তিনি জ্ঞানের সাগর ছিলেন না, তার মধ্যে কিন্তু ত্যাগের সাগর ছিল, তার মধ্যে একটা জেদের সাগর ছিল, তার মধ্যে কিন্তু একটা সেবা করার একটা দায়িত্ব তার মধ্যে কিন্তু ছোটবেলা থেকেই ছিল। যে অবস্থায় মানুষ নিজে খেতে পারছে না সেই অবস্থাতেও তিনি সাহায্য করেছিলেন। আগে তো এই সাহায্য করাটা কিন্তু তার কিন্তু জারি ছিল। ব্রিটিশদের কাছ থেকে তিনি নানা রকম সম্মানও পেয়েছেন। পরবর্তীতে সংস্কৃত কলেজ থেকে তিনি বিদ্যাসাগর এই উপাধিটা পর্যন্ত তিনি পেলেন। তার পাণ্ডিত্য, তার সেবা, তার সব কিছু সামাজিক সমস্ত কাজের জন্য তিনি কিন্তু এটা করতে পেরেছিলেন। 1856 খ্রিস্টাব্দে সম্ভবত এটা রাজসম্মত বা বিধিবদ্ধ হয়ে যায় এবং বিধবা বিবাহ এটা কিন্তু পুনরায় আবার চালু করা হয়। ফলে সেই নরক যন্ত্রণা থেকে আজকে নারীরা কিন্তু সেটা মুক্তি পেয়েছে। এছাড়া বহু বিবাহ প্রথার এগেইনস্টেও তিনি সমাজকে বিভিন্নভাবে সচেতন করেছেন। তিনি পুস্তক পর্যন্ত প্রণয়ন করেছিলেন, বহু বিবাহ রহিত হওয়া উচিত কিনা এইসব বিষয়ের প্রস্তাব, যেটা তিনি প্রকাশ করেছিলেন সেই সময়ে। বিশেষ করে শিক্ষিত জনমানুষকে বোঝানোর জন্য যুক্তি দিয়ে বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করেছিলেন। সেইভাবে কিন্তু মানুষকে বোঝাতে চেয়েছিলেন এবং কিছু মানুষ বুঝেছে, কিছু মানুষ বোঝেনি। ফলে আস্তে আস্তে করে কিন্তু সেই সামাজিক সমস্যাগুলো কিন্তু দূর হয়ে গেছে। আর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্পর্কে তার ব্যক্তিগত জীবনটা তিনি সম্পর্কে বলতে গেলে অনেকটা বড় হয়ে যাবে। ব্যক্তিগত জীবনে তিনি যথেষ্ট কষ্ট পেয়েছেন। পারিবারিকভাবে তিনি কোনোভাবেই সুখী ছিলেন না, সারা জীবনই কষ্ট হয়ে গেছেন। ছেলের সঙ্গে দ্বন্দ্ব। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সন্তান নারায়ণচন্দ্র, ছোট বলতে জানবেন, নারায়ণচন্দ্র বন্দ্যোপাধ্যায়, তিনি এক বিধবা মহিলাকে বিবাহ করেছিলেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর অত্যন্ত গর্বের সঙ্গে বলেছিলেন যে নারায়ণচন্দ্রকে আমার সন্তান বলতে আজকে আমি গর্ব বোধ করছি। এই নারায়ণচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের জীবনে আরেকটা খুব গুরুত্বপূর্ণ ঘটনা আছে। এই নারায়ণচন্দ্র বন্দ্যোপাধ্যায়কে কিন্তু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পরবর্তী ক্ষেত্রে ত্যায্যপুত্র করেছিলেন। সেটা ঘটনাটাই বলছি না কি কারণে। যাই হোক, ব্যক্তিগত জীবনে কিন্তু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোনোভাবেই সুখী ছিলেন না। তিনি কিন্তু সমাজের প্রতিটি মানুষের দুঃখ কষ্ট যন্ত্রণা নির্মূল করার জন্য বা তাদের জীবনে একটু শান্তি ফিরিয়ে দেওয়ার জন্য তিনি আমৃত্যু কিন্তু পরিশ্রম করে গেছেন। আমাদের বাংলা সাহিত্যিক জগতের সার্থক, গদ্য সাহিত্যের সার্থক রূপকার হিসাবেও তিনি বিবেচিত হন। বাংলা সাহিত্যে যে আমরা ছেদ এবং জ্যোতিচিহ্নগুলো সুন্দরভাবে ব্যবহার করতে শিখেছি, সেটা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান। তিনি যদি এইভাবে সুন্দরভাবে কিভাবে কোথায় পূর্ণচ্ছেদ সেমিকলন ব্যবহার করতে হয় এই ধারণাটা যদি আমাদের সামনে না তুলে ধরতেন, তাহলে কিন্তু আমরা জানি না কি হতো, হয়তো অর্থগুলো আমরা সেইভাবে বুঝতে পারতাম না। এছাড়া তিনি সেই সময় ফোর্ট উইলিয়াম কলেজে যখন তিনি আছেন, তখন যুগের প্রয়োজনে বা ব্রিটিশ সিভিলিয়ানরা বা ইংরেজ সিভিলিয়ানরা যারা আসতো তাদের শিক্ষাদানের জন্য বেশ কিছু পুস্তক তিনি অনুবাদ করেছিলেন। রামায়ণ মহাভারত থেকে, শেক্সপিয়ারের বিভিন্ন গ্রন্থ থেকে বা তার অভিকরণ শকুন্তলম এই গ্রন্থ থেকে তিনি অনুবাদমূলক কিছু গ্রন্থ রচনা, যেমন সীতার বনবাস, ভ্রান্তি বিলাস, তারপর
অভিজ্ঞান শকুন্তলম, তারপর আছে বোধোদয়, কথামালা, ঋজুপাঠ, আর সবদিকে জনপ্রিয় যে গ্রন্থটা আমরা সকলেই পড়েছি, বর্ণ পরিচয় 1855 খ্রিস্টাব্দে। এই গ্রন্থটা কিন্তু এমন কোনো বাঙালি নেই যে পড়েনি, সকলেই কিন্তু আমরা পড়ে আজকে বিভিন্ন ক্ষেত্রে কিন্তু প্রতিষ্ঠিত হয়ে আছে, এটা আমাদের কাছে গর্বের বিষয়। তিনি কিন্তু কোনোভাবেই ওই লিপিগুলো সৃষ্টি করেননি, তিনি সংস্কৃত ওখান থেকে বর্ণগুলো বা লিপিগুলোকে এনে সুশৃঙ্খলভাবে একটা বর্ণমালা, এই যে মালা বলছি, মালা কি হয়, ফুল যেমন সুন্দরভাবে সাজানো থাকে পরপর একটার পর একটা, ওই বর্ণগুলোকে সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে সাজিয়ে দিলেন। মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার, তারপর রামরাম বসু, এরাও সকলে সেই সময় সমসাময়িক বলতে পারি, এরাও ফোর্ট উইলিয়াম কলেজে শিক্ষকতা করছেন, তারাও কিন্তু বর্ণ পরিচয় বা ওই ধরনের কিছু গ্রন্থ তারাও লিখেছিল। তাদের বইগুলো আমি জীবনে কোনোদিন উল্টে দেখিনি, আপনারা যদি কোনোদিন দেখবেন হয়তো সেখানে স্বরবর্ণ হয়তো একটা দুটো বেশি আছে বা থাকতে পারে, বা আমি যতটুকু জানি তাদের বলে এরকম হয়। কিন্তু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের এই গ্রন্থটি কিন্তু সবদিকে আমাদের পশ্চিমবঙ্গে ব্যাপকভাবে প্রচারিত এবং চালু, অবিভক্ত বাংলায় সেই সময় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই গ্রন্থটা জনপ্রিয়তা অর্জন করেছিল। এইভাবে শিক্ষাক্ষেত্রেও তিনি যেমন অনুবাদমূলক কিছু গ্রন্থ রচনা করেছেন, কিছু মৌলিক গ্রন্থ তিনি রচনা করেছিলেন। যেমন কি আছে, ওই বললাম বিধবা বিবাহ চালু হয় উচিত কিনা এই বিষয়ক প্রস্তাব, বহু বিবাহ রহিত হওয়া উচিত কিনা এই বিষয়ক প্রস্তাব, এই ধরনের গ্রন্থ তিনি প্রকাশ করেছিলেন। মানে সমাজকে সুধরে দেওয়ার জন্য বা সমাজের মানুষকে বোঝানো, কত আর চেঁচিয়ে মানুষকে বলবে, ওই জন্য তিনি বই লিখতেও শুরু করে দিয়েছিলেন মানুষকে বোঝাতে। আর সেই সময় ব্রাহ্মণ সংস্কৃতি বা ব্রাহ্মণ সম্প্রদায়ের মানুষদের একটা বিশাল দাপট ছিল, ফলে কোনোভাবেই যতই তুমি যুক্তি দিয়ে বোঝাও না কেন, যতক্ষণ না সেই সমস্ত পুরাণ গ্রন্থে বা বিভিন্ন উপনিষদে উল্লেখ আছে দেখাতে পারছো, ততক্ষণ কিন্তু কোনো এই সমস্ত সামাজিক বিধিগুলোর কিন্তু হেরফের করা যাবে, মুখের কথাতে হবে না। ফলে সেইটাও কিন্তু তিনি প্রমাণ করে দেখিয়েছিলেন। উপনিষদের কোনো একটা জায়গায় একটা শ্লোক পাওয়া গিয়েছিল যেখান থেকে ওই বিধবাদের পুনর্বিবাহের একটা প্রসঙ্গ কিন্তু শ্লোকে লেখা ছিল, যেটাকে তিনি ওখানে দেখালেন। দেখানোর পর পুনরায় এটা কিন্তু একবারে রাজসম্মতভাবে সেখানে সরকারি একটা সিলমোহর করে এটা একবার বিধিবদ্ধ। এইভাবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জীবনে বহু ঘটনা আছে, দারুণ দারুণ চমকপ্রদ গল্প আছে। তিনি কোনোভাবেই দমবার পারত না, কয়েকটা বিষয় শেখার অত্যন্ত গুরুত্বপূর্ণ, অসম্ভব জেদি ছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ফলে একগুয়েমি জেদি এবার ছোটবেলা থেকে আমরা পড়েছি, এটা বড়বেলাতেও দেখা গেছে, অসম্ভব জেদ তাকে কিন্তু একটা সময় যেমন এই যে পরবর্তী ক্ষেত্রে সফলতা এনে দিয়েছে, বিভিন্ন জায়গায় কিন্তু তাকে অপদস্থ হতে হয়েছে, লাঞ্ছিত হতে হয়েছে, কিন্তু কোনোভাবেই তিনি দমবার প্রাপ্ত ছিলেন। ছোট্ট ছোট্ট ঘটনা অনেক আছে, আমি আর বলছি না আজকে আর এখানে। আজকের এই বিশেষ দিনে আমি ব্যক্তিগতভাবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রতি বিশেষ শ্রদ্ধা, প্রণাম এবং ভালোবাসা জানাচ্ছি, এবং ওনার মতন মহামানবের আবির্ভাব হোক এই আশা রেখে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। পরিমল লোভে হরি আসিয়া ছুটিল, গগনে উঠিল রোহিত বরণ, আলোক পাইয়া আলোক পুলকিত মন, শীতল বাতাস বয় চূড়ায় শরীর, পাতায় পাতায় পড়ে নিশির শিশির, ছোট শিশু মুগ্ধ বরণিত বেশ, আপন পাতাতে মন করবে নিবেশ। নমস্কার। Thank you.
বিদ্যাসাগর মাইকেল মধুসূদন দত্ত। বিদ্যাসাগর তুমি বিখ্যাত ভারতে, করুণা সিন্ধু তুমি সেই জানে মনে। দিন যে দিনের বন্ধু উজ্জ্বল জগতে, হেমাদ্রির হেম নিশি ক্লান্ত অম্লান কিরণে। কিন্তু ভাগ্য বলে দেশে মহাপর্বতে, যে জন আশ্রয় লয় সুবর্ণ চরণ। সেই জানে কত গুণ ধরে কত মহাগিরিশ, সেবা তার সে সুখ সদন। দানে বাড়ি নদী রূপ বিমলা কিন করে, যোগায় অমৃত ফল পরম আদরে। দীর্ঘ শির তরুদল দাসরূপ ধরে, পরিমাণ ফুল ও ফুল 10-20 ফলে। দিবসে শীতল শাসী ছায়া, বনেশ্বরী নিশার সুশান্ত নিদ্রা ক্লান্তি দূর করে।
উপস্থিত হয়েছেন আমাদের বিদ্যালয়ের পরিচালনা সমিতির সভাপতি সম্মানীয় অমরেন্দ্র ঘোষ মহাশয়। ওনাকে আমি বিদ্যাসাগরের চরণে পুষ্পার্ঘ্য নিবেদন করার জন্য আহ্বান করছি। আজকের এই ক্ষুদ্র অনুষ্ঠানের মঞ্চে উপস্থিত বিদ্যালয় পরিচালনা সমিতির সভাপতি মহাশয়, উপস্থিত আছেন আমার বিদ্যালয়ের সমস্ত বিভাগের শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী বৃন্দ, আর আমার স্নেহের ছাত্রছাত্রীবৃন্দ, সকলকে যথাযোগ্য স্থানে সম্মান শ্রদ্ধা অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করি। আজ থেকে 206 বছর পূর্বে যে মহামানুষটি জন্মগ্রহণ করেছিলেন, সেই ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় 1820 সালের 26শে সেপ্টেম্বর, ওনাকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা ও প্রণাম জানাই। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পরবর্তী ক্ষেত্রে তিনি বন্দ্যোপাধ্যায় থেকে বিদ্যাসাগর উপাধি পেয়ে আমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নামেই বহুল প্রচলিত, এটাই আমরা জানি। অনেকে আমরা ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় এটা হয়তো ভুলে গেছি, কারণ বিদ্যাসাগর উপাধিতে ঘোষিত হওয়ার পর আমরা সকলেই গোটা ভারতবর্ষে তথা বিদেশেও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নামে তিনি অভিহিত হয়েছেন। বিদ্যাসাগর মহাশয় অত্যন্ত দরিদ্র ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। দৈন্যতা তাকে কিন্তু গ্রাস করতে পারেনি। তিনি অত্যন্ত জেদি মেধাবী ছিলেন। আমরা জানি তৎকালীন মেদিনীপুর জেলা বীরসিং গ্রামে তিনি জন্মগ্রহণ করেছিলেন। বর্তমানে অধুনা সেটা পশ্চিম মেদিনীপুরের অন্তর্গত হয়েছে, সেটা তোমরা জানো। হয়তো আমরা অনেকেই সেই গ্রামে যাই না, আমরা জানি না। আমরা নদী সমুদ্র পাহাড় পর্বত দেখতে যাই, কিন্তু আমাদের পাশেই যে বীরসিংহ গ্রাম, তিনি কোন গ্রামে জন্মগ্রহণ করেছিলেন, কেমন সেই জায়গাটি, কেমন পরিবেশে তিনি মানুষ হয়েছিলেন, সেগুলো আমাদের ছাত্রছাত্রীদের দরকার। সেখানে আমরা আশা করব পরবর্তী কখনো যদি আমরা ট্যুর করতে পারি, তাহলে আমরা সেই গ্রামে তোমাদেরকে নিয়ে যাব এবং দেখাবো। হয়তো তিনি যে সময় জন্মগ্রহণ করেছেন সেই গ্রাম আর সেই গ্রাম নেই, তবুও আমরা জানতে পারবো যে এই গ্রামে তিনি এত মহান একজন পুরুষ এখানে জন্মগ্রহণ করেছিলেন। সেটা আমাদের দেখলেও আনন্দ লাগে, আমরা অনেক কিছু শিখতেও পারবো। অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন। বাবার সাথে পায়ে হেঁটে কলকাতায় গিয়েছিলেন পড়াশোনার জন্য। আজকে তোমরা সামান্য 500 মিটার দূর থেকে বাড়ি স্কুলে আসছো, বিদ্যালয়ে আসছো, সেখানে কিন্তু তোমরা সাইকেল ছাড়া আমরা যেতে পারবো না, তাহলে আজকে স্কুলেই যাবো না। ভাবতে পারছো যে মেদিনীপুর থেকে কলকাতা
ন্যূনতম 120-30 কিলোমিটার দূরত্ব হবে। পদব্রজে অর্থাৎ হেঁটে গিয়েছিলেন এবং আশ্চর্যের বিষয় যে হেঁটে যখন যাচ্ছিলেন যে রাস্তার ধারে ধারে যে মাইলস্টোন গুলো থাকে সেই মাইলস্টোন দেখেই তিনি সংখ্যা তত্ত্ব শিখে ফেলেছিলেন। আমরা অনেক কিছু যাতায়াতের পথে দেখি কিন্তু সেই মন আমরা দিই না। আছে একটা হয়তো ট্যাপ থেকে জল পড়ছে, তাও ছাত্রছাত্রীরা আমরা দেখে চলে যাই, আমরা কিন্তু কেউ সাইকেল থেকে নেমে সেই ট্যাপটা বন্ধ করি না, যেটা আমাদের দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে। তিনি ছিলেন একজন সমাজ সংস্কারক। অনেক সমাজ সংস্কারকের নাম তোমরা ইতিপূর্বে জেনেছো, পড়েছো বইতে। তিনিও একজন সমাজ সংস্কারক ছিলেন। বিশেষ করে নারী শিক্ষার প্রতি তিনি অত্যন্ত মনোযোগী ছিলেন। তিনি সংস্কৃত কলেজে পড়াশোনার পাঠ শেষ করে প্রথমে ফোর্টিনিয়াম কলেজে, পরে সংস্কৃত কলেজে অধ্যাপনার কাজে সহকারী সেক্রেটারির পদে এবং পরবর্তী ক্ষেত্রে অধ্যক্ষের পদে আসীন হয়েছিলেন। তারপরে সেই সময় তিনি একাধারে স্কুল ইন্সপেক্টর অর্থাৎ সহকারী বিদ্যালয় পরিদর্শকের কাজে যোগদান করেন সরকারি কর্মী হিসাবে। কর্তৃপক্ষের সঙ্গে মনোমালিন্য হয়েছিল, না কাজ ছেড়ে দিলেন। বললাম না, অত্যন্ত একজন জেদি মানুষ ছিলেন, যেটা করবেন তো সেটা করেই ছাড়বেন। আমি তোমাদেরকেও বলবো, ছাত্রছাত্রীদেরকে বলবো, জেদ থাকা দরকার, তবে খারাপটা নয়, ভালো জেদটা আমরা কিন্তু সবসময় মান্যতা দিই যে আজকে আমাকে এই পড়াটা পড়তেই হবে, আজকে শেষ করতেই হবে, তবে আমাদের জীবনে সফলতা আসবে, নচেত নয়। নারী শিক্ষার প্রসারে তিনি অগ্রণী ভূমিকা নিয়েছিলেন। ব্রিটিশদের বিরুদ্ধে তিনি অনেক আন্দোলন সেই অর্থে হয়তো করেন, কিন্তু লেখালেখি করেছেন। আজকে তোমরা যে ছাত্রীরা যারা আমার সামনে বসে আছে, তোমাদের এই বিদ্যালয়ের যে বিদ্যালয় শিক্ষার যে পথপ্রদর্শক ছিলেন উনি, তিনি বিদ্যালয় স্থাপন করেছিলেন। যখন উনি সহকারী বিদ্যালয় পরিদর্শকের পদে আসিয়েছিলেন বিভিন্ন জায়গায়, বাংলাদেশেও তখন তো অবিভক্ত বাংলা, তখন সেখানেও তিনি বিদ্যালয় স্থাপন করেছেন যাতে নারীদের শিক্ষার প্রসার ঘটে। তিনি বুঝেছিলেন নারী শিক্ষার প্রসার না হলে এই দেশে উন্নতি হওয়া সম্ভব নয়, কোনো জাতির পক্ষে উন্নতি শিখরে পৌঁছানো সম্ভব নয়। এছাড়াও তোমরা জানো যে একটু আগে হিনালবাবু তোমাদের সামনে বলেছেন যে বিধবা বিবাহ প্রচলন করা এবং বহু বিধবা রদ করা, এই দুটি মহান কাজ, সমাজ সংস্কারের কাজ তিনি হাতে নিয়েছিলেন এবং করে উঠছিলেন। যাই হোক, এরকম বহু কাজে তিনি ব্রতী ছিলেন। তার মাথাটি ছিল অত্যন্ত বড় এবং যখন ছাতা নিয়ে যেতেন মনে হয় যেন ছাতাটি চলে যাচ্ছে, অনেকে দেখা যেত না, যশুরে কই কসুরে জয় বলা হতো। এছাড়াও তিনি যেমন পণ্ডিত ছিলেন একদিকে, বাইরেটা ভীষণ কঠোর, ভিতরটা ততটাই কোমল ছিল। তিনি গরিব দিন দুঃখীদের জন্য তার প্রাণ সবসময় উদ্বেলিত হতো এবং তাদের পাশে দাঁড়াতেন, তাদেরকে সাহায্য করতেন। মাতৃভক্তি ছিল তার অসীম। মায়ের আদেশ কখনো তিনি লঙ্ঘন করেননি। আমি এর আগের অনেক অনুষ্ঠানে বলেছি যে আমাদের উন্নতির জন্য প্রথম আমরা শিক্ষক দিবসের দিনে আমি বলেছিলাম যে সবচেয়ে প্রথম যে শিক্ষক, যে শিক্ষাগুরু, সেটা হচ্ছে মা এবং বাবা। তাদেরকে আগে ভক্তি করতে হবে, তাহলে আমরা সমস্ত শিক্ষককে আমরা আমাদের শ্রদ্ধা জানাতে পারবো। ঠিক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরও এমনই এক মাতৃভক্ত ছিলেন যে মায়ের আদেশ কখনো তিনি অমান্য করেননি, তাই তিনি আজকে এত বড় হতে পেরেছিলেন, আমার অমান্য হয়। এছাড়াও মাইকেল মধুসূদন দত্ত, তিনি ইংরেজ সাহিত্যে নাম করবার জন্য, ইংরেজ সাহিত্যকে আরো বিকশিত করার জন্য তিনি বললেন যে আমি একবার বিলেতে যাবো, বা বিলাতেও গিয়েছিলেন। গিয়ে সেখানে প্রচুর অর্থাভাবে পড়েন। তখন তিনি বিদ্যাসাগরকে একটি চিঠি লিখেছিলেন কিছু টাকা পাঠানোর জন্য, তিনি টাকা পাঠিয়েছিলেন। তাই মাইকেল মধুসূদন দত্ত ওনার সম্পর্কে লিখেছিলেন, বিদ্যাসাগর তুমি বিখ্যাত ভারতে, করুণার সিন্ধু সেই জানে মনে,
নীল মন্দির। অর্থাৎ একদিকে বিদ্যাসাগর, একদিকে দয়ার সাগর, এরকম দুটো একসাথে কারোর মধ্যে থাকতে পারে খুব কম জনের। এই বিদ্যাসাগরের মধ্যে এটি ছিল, যার জন্য আজকে তিনি এই উপাধি পেয়েছিলেন। আমরা বিদ্যাসাগর বললেও তিনি দয়ারও সাগর ছিলেন, আমরা তাকে শ্রদ্ধা জানাই। বর্ণ পরিচয় জেনে আমরা আজকে কথা বলছি, আমরা লিখছি, বাংলা ভাষার যে এত বিকশিত হয়েছে, সেই বর্ণ পরিচয় তোমরা ছোটবেলায় তোমরা পড়েছো, আমরা সবাই পড়েছি, এখনো আছে। হয়তো ইংলিশ মিডিয়াম স্কুল হওয়ার জন্য অনেকে এবিসিডি পড়ে আসছে, অ আ ক খ সেভাবে শিখছি কিনা আমরা জানি না। তবে এই বর্ণ পরিচয়, দাড়ি লেখা, দাড়ি অনুবাদ তিনি সংকলন করেছিলেন। তাই আমরা সেদিক থেকেও ওনার কাছে চির কৃতজ্ঞ থাকবো। তাই শেষে আরেকবার ওনাকে শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং সকল এই মঞ্চে উপস্থিত সকলকে যথাযথ স্থানে শ্রদ্ধা নিবেদন করছি। তোমাকে আন্তরিক শারদীয়ার অগ্রিম প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা জ্ঞাপন করে আজকে আমার বক্তব্য শেষ করছি। এবং এই পরবর্তী যে আমাদের শারদ বরণ উৎসব চলবে, সেটা চলুক, তোমরা একটু ধৈর্য ধরে থাকো। ধন্যবাদ। भक्तानां सुखदे नमः। रूपं देहि जयं देहि यशो देहि दिशो जयि। धूम्रनेत्रवदे देवी धर्मकामार्थदायिनी। रूपं देहि जयं देहि यशो देहि दिशो जयि। चंद्रमुंड विनाशी। रूपं देहि जयं देहि यशो देहि दिशो जयि। ये शुभ शुभ विनाशी त्रैलोक्य शुभदे नमः। रूपं देहि जयं देहि यशो देहि वंदितां देशके देवी सर्वसौभाग्यदायिनी। रूपं देहि जयं देहि यशो देहि दिशो जयि। अचिन्त्य रूप चरिते सर्वशत्रु विनाशिनी। रूपं देहि जयं देहि यशो देहि दिशो जयि। न मे सर्वदा भक्ता दुरितापय। रूपं देहि जयं देहि यशो देहि दिशो जयि। सावज्ञो भक्ति कुर्वन्तं चण्डिके व्यविनाशिनी। रूपं देहि जयं देहि यशो देहि दिशो जयि। चण्डिके सकलं युगे जयन्ती पापनाशिनी। रूपं देहि जयं देहि यशो देहि दिशो जयि। এবার সকলকে ধন্যবাদ জানাচ্ছি। মেঘনা রায়, চিন্তা পতিয়ার, অঙ্কিতা পতিয়ার, অসংখ্য ধন্যবাদ। এবার আজকের দিনের তাৎপর্য এবং আমরা অনুষ্ঠানে শেষ করতে দেখেছি, এই সম্পর্কে দুটার কথা বলবেন রামপ্রসাদ বাবু। এবং রামপ্রসাদ বাবুর বক্তব্যের মধ্য দিয়ে উনি আজকের অনুষ্ঠান শেষ বলে ঘোষণা করবেন। আজ
26শে সেপ্টেম্বর 2025 আজ থেকে 205 বছর আগে আমাদের এই বাংলাতে জন্মগ্রহণ করেছিলেন ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। যদি না বসি শেষ করে দিচ্ছি, আর লাস্ট বক্তব্য শুনতে মন চাইবেনি, দু চার কথা বলে শেষ করে দেবো, যেটা করতে হয় আর কি। তৎকালীন হুগলি জেলার, বর্তমানে পশ্চিম মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে সিংহ শিশু জন্মগ্রহণ করেছিলেন। তার ছোটবেলা থেকে এত বুদ্ধি এবং জ্ঞান ছিল, গ্রামের পাঠশালা শেষ করে কলকাতাতে তিনি শিক্ষা লাভের জন্য গেছেন। মেট্রোপলিটন, পরবর্তীকালে যার নাম সংস্কৃত কলেজ, ওখানে তিনি সংস্কৃত এবং আরো ইংরেজি, বাংলা সাহিত্যে পাণ্ডিত্য অর্জন করার জন্য উনি ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় বিদ্যাসাগর উপাধি পেয়েছিলেন। তিনি সংস্কৃত কলেজের অধ্যক্ষের দায়িত্ব পালন করেছিলেন। ব্রিটিশ ভারতবর্ষে স্বাধীনতার জন্য যে লড়াই, সেখানেও তিনি তার লেখনীর মাধ্যমে ভারতবর্ষের জনসাধারণকে উদ্বুদ্ধ করেছিলেন। তিনি অধ্যক্ষের দায়িত্ব সামলানোর পাশাপাশি বিদ্যালয় পরিদর্শকের দায়িত্ব পালন করেছিলেন। সেখান থেকে তিনি যা উপার্জন হতো সেই টাকা আমরা তোমরা পড়েছ যে তিনি নারী শিক্ষার পিছনে মেনলি খরচ করেছিলেন। তিনি এটা বুঝেছিলেন যে আমাদের এই বাংলা ভাষাকে, বাংলা গদ্যকে সমৃদ্ধ করতে গেলে বাংলা অক্ষরগুলোকে সঠিকভাবে সাজানো দরকার। আজকে আমরা এই যে মাধুর্যপূর্ণ বাংলা ভাষা পড়তে পারছি, তিনি বর্ণ পরিচয় প্রথম এবং দ্বিতীয় ভাগ রচনা করেছিলেন 1855 সালে। আজ পর্যন্ত পৃথিবীতে যত বই বিক্রি হয়েছে তার মধ্যে বর্ণ পরিচয় ওয়ার্ল্ড নাম্বার 1। কোন একটা লেখকের বই, ছোট্ট ছোট্ট চটি দুটো বই, বিশ্বের সব থেকে বেশি বিক্রিত বই হিসেবে গণ্য করা হয়। অর্থাৎ আমাদের পশ্চিমবাংলার 10 কোটি বাঙালি নয়, বাংলাদেশের আরো 15 কোটি বাঙালি, ত্রিপুরার বাঙালি এবং পৃথিবীর সর্বত্র বাঙালিরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বর্ণ পরিচয় প্রথম ভাগ দ্বিতীয় ভাগ পড়ে। বর্ণগুলো ছিল, সেগুলোকে তিনি সাজিয়ে দিয়েছিলেন, তাদের সংখ্যাটা বেঁধে দিয়েছিলেন যে এইটার মধ্য দিয়ে যদি আমরা যাই তাহলে বাংলার গদ্য সাহিত্য রচনা করা, পদ্য রচনা করা সহজ হবে। তার রচনার মধ্য দিয়ে পরবর্তীকালে আমরা আজকে খুব সুন্দর বাংলা পড়ছি। যারা একটু উঁচু ক্লাসে পড়ো তারা বড়ু চণ্ডীদাস বা অন্য যে লেখকদের, পুরনো দিনের লেখকদের বাংলা পড়ো, সেখানের সঙ্গে এই আজকের বাংলার অনেকটা তফাৎ হয়ে গেছে এবং এর মূলে আছে, অর্থাৎ বাংলা গদ্যের সাহিত্যের প্রকৃত রূপকার হচ্ছে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর একক প্রচেষ্টায় তৎকালীন আমাদের বাংলা প্রদেশে 50টি নারী শিক্ষার জন্য গার্লস স্কুল মানে বালিকা বিদ্যালয় একজন ব্যক্তি তার প্রচেষ্টায় তৈরি করেছিলেন। যেমন মা তেমন ছেলে, নিশ্চয়ই তোমরা অনেক গল্পে পড়েছো ভগবতী দেবীর গল্প। আমাদের এই আশেপাশে খুঁজলে পাবে তার হাত দিয়েই তৈরি হওয়া ভগবতী দেবী বালিকা বিদ্যালয়।
অনেক জায়গাতেই তোমরা দেখতে পাবে আমাদের তখন অবিভক্ত বাংলায় তার মায়ের নামে আমাদের বাংলাদেশ এবং বর্তমান পশ্চিম বাংলার মধ্যে 50টা বালিকা বিদ্যালয় তিনি একক প্রচেষ্টায় তৈরি করেছিলেন এবং তিনি বই লিখে মৃণাল বাবু আরে বলেছেন সীতার বনবাস শকুন্তলা বহু বই লিখে যা তিনি উপার্জন করেছেন সব তিনি নারী শিক্ষার পিছনেই খরচ করেছেন। আর তিনি ছিলেন একজন বিখ্যাত সমাজ সংস্কারক। রাজা রামমোহন রায়কে যদি আমরা সতীদাহ প্রথা রোধের জন্য একটা মাইলস্টোন একটা আমরা মহিরুহ ধরি, ঠিক তেমনি বিধবা বিবাহ প্রচলন করার জন্য পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং রাজা রামমোহন রায় রানী রাসমণি দেবী তাদের সহযোগিতায় ব্রিটিশদেরকে ওই আইন পাস করতে উনি বাধ্য করেছিলেন। তাই তৎকালীন দিনের যে কৌলিন্য প্রথা এবং সতীদাহ প্রথা এইগুলো রদ করাতেও তার ভূমিকা ছিল, বিধবা বিবাহ প্রচলনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তিনি দেখিয়ে দিয়েছিলেন চ্যারিটি বিগিনস অ্যাট হোম। নিজের ছেলের সঙ্গে একজন বিধবার বিয়ে দিয়ে তিনি নিজের বাড়ি থেকে সেটাকে শত বাধা বিপত্তিকে উপেক্ষা করে তিনি আমাদের সমাজকে রক্ষা করেছিলেন, মহিলাদেরকে তিনি একটা বাঁচার সুযোগ করে দিয়েছিলেন। তাই এই নারী শিক্ষা এবং জেনারেল সাধারণ শিক্ষা বিদ্যালয় শিক্ষার ক্ষেত্রে তার অবদান আমরা কোনোদিনও ভুলতে পারবো না। তার এই সমাজ সংস্কারক ভূমিকা, তার সাহিত্যিক ভূমিকা, জ্ঞানের পাণ্ডিত্য, তিনি মাইকেল মধুসূদন দত্তকেও অনেকভাবে সাহায্য করেছিলেন। তিনি বিদেশে গেছেন, টাকার অভাব, তিনি টাকা দিয়ে তাকে সাহায্য করেছেন। দিন দুঃখী গরিব মানুষকে তিনি লেখাপড়ার আঙিনায় আনার জন্য, তাদের সার্বিক শিক্ষার জন্য তিনি ছিলেন সচেষ্ট। তাই আজকের দিনে আমরা পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দেখানো পথ ধরে অনুসরণ করে এগিয়ে যাব। তার প্রতি শ্রদ্ধা, তার চরণে আমরা শতকোটি আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে প্রণাম জানিয়ে এবং আজকের এই অনুষ্ঠানে সকল শিক্ষক শিক্ষিকাদের আমার যথাযোগ্য সম্মান এবং স্নেহের ছাত্রছাত্রীদের শারদীয়ার প্রীতি শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি এবং আজকের অনুষ্ঠানও এখানে শেষ করছি।